আজ পাশ হচ্ছে জাতীয় বাজেট। ব্যক্তি শ্রেণীর আয়করে ছাড় ও কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ নানা পরিবর্তন। কিছুক্ষণের মধ্যে মানবতা বিরোধী অপরাধের সাবেক মন্ত্রী ইনুর রায়। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনের শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত মুস্তফা মনোয়ার। আজীবন বেঁচে থাকবেন কর্মে, তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বললেন বিশিষ্টজনেরা। এবং ফুটবল বিশ্বকাপে সেলেসাও ম্যাজিকে জাপানকে হারিয়ে শেষ ১৬তে ব্রাজিল। টাই ব্রেকারে জার্মানিকে ক্ষত বিক্ষত করে প্যারাগুয়ের জয়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট সংসদে পাশ হচ্ছে আজ। নতুন এই বাজেটে বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে বলে আভাস মিলেছে। বাজেট পাশ হলে তা কাল থেকে কার্যকর হবে। এতে শেষ মুহূর্তে বড় পরিবর্তনের মধ্যে আছে ব্যক্তিশ্রেণী আয়করে আরও ছাড়, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, মুদি দোকান সহ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতামুক্ত রাখা এবং ব্যাংক হিসাব চালু করতে করদাতা শনাক্তকরণ নাম্বার বা TIN এর ব্যবহার বাধ্যকতা করার বিধান প্রত্যাহার ইত্যাদি। এ নিয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, প্রস্তাবিত বাজেট ঘিরে প্রস্তুতির সহ সার্বিক আয়োজন কেমন দেখছেন, জানাবেন আমাদের। জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি সংসদ ভবন প্রাঙ্গণে। এখানে কিন্তু যে ত্রয়োদশ যে সংসদ অধিবেশনের এই সংসদ অধিবেশনে কিন্তু অর্থ বছরের যে ২০২৬-২৭ অর্থ বছরের যে বাজেট পাস হয়েছে প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা। আপনি একটা বিষয় জানিয়ে রাখি যে দীর্ঘ প্রায় ২০ বছর পর বিএনপি সরকারের এই প্রথম বাজেট, কিন্তু এই বিএনপি সরকারের প্রথম বাজেট। তো এই প্রথম বাজেটেই যেটি বলছেন, এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে এবং বাহিরেও যেটি আগে জানিয়েছেন, যে বিষয়টি বারবার উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে এবারে কিন্তু ব্যক্তিগত যে কর যেটি ছিল সেই করটি কিন্তু ২০২৬-২৭ এবং ২৭-২৮ অর্থ বছরের যে আয়কর, সেই আয়করটি প্রায় ৪ লাখ এবং ২৮-২৯ এবং ২৯-৩০-এর যে ব্যক্তিগত আয়ের যে কর সেটি কিন্তু প্রায় আপনার ৪.৫ লাখ। তো ৩০-৩১ অর্থ বছরে আপনার ৩০-৩১ অর্থ বছরে যেটি করা হবে সেটি হচ্ছে ৫ লাখে ব্যক্তিগত আয়ের সেটি করা হবে। এবং এই বাজেটে একটি বিষয় জানিয়ে রাখি যে ৬০টি যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সাধারণ মানুষের, বিশেষ করে যেই চাল, ডাল, তেল, যেই ভোজ্য পণ্যগুলো রয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলোর উপরে যে শুল্ক আরোপ না করার কারণে কিন্তু এবারের যে বাজেটের পরবর্তী সময়ে এখন পর্যন্ত কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে কোনো প্রভাব কিন্তু পড়েনি, সেটি কিন্তু বলাই যায়। কিন্তু এর মধ্যে যেটি আমদানি নির্ভর যে পণ্যগুলো রয়েছে, কিছু কিছু পণ্য রয়েছে, সেই আমদানি নির্ভর পণ্যের উপরে কিছু কিছু মূল্য বেড়েছে, সেটি দেখতে পেয়েছে। এবং সাধারণ মানুষের যে নাগালের মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য, সেটি আমরা বলাই যায়। এবং এই বাজেটের মধ্য দিয়ে যে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষার, যে আপনি জানেন যে দীর্ঘ প্রায় অনেক বছর পর সাধারণ মানুষের এই ৬০টি পণ্য সহ আরও যেই বিষয়গুলো রয়েছে, যে সাধারণ মানুষকে কেন্দ্র করে এবং সাধারণ মানুষের সব কিছু বিবেচনা করেই কিন্তু এবারের বাজেট নির্ধারণ করা হয়েছে, যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এই প্রথম বাজেটে। তো এই ছিল আমার কাছে সংসদ ভবনের প্রাঙ্গণ থেকে সর্বশেষ। তানজিদ, ধন্যবাদ আপনাকে।
জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জন হত্যাসহ ৮ অভিযোগের সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলার রায় ঘোষণা করবেন। গেল ১৪ মে এই মামলার যুক্তিতর্ক শেষ হয় এবং ২২ জুন রায় ঘোষণার দিন ধার্য করা হয়। কুষ্টিয়ায় নিহত ৬ জনরা হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ। রায় ঘোষণা উপলক্ষে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় হাসানুল হক ইনুকে। এ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। দর্শক, এ বিষয়ে আরও জানতে আসামি পক্ষের আইনজীবীর ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমি প্রসিকিউশনকে ধন্যবাদ জানাই। ৬ আগস্ট ২০২৬ এই তারিখে এই মামলার সাক্ষীর জন্য দিন ধার্য আছে। প্রথমত, এই মামলায় আজকে মহামান্য ট্রাইব্যুনাল লিখিত যেই চার্জ গঠন যেটা পাঠ করে শোনালেন, সেটার কপি যখন উত্তোলন করা হবে, প্রসিকিউশন ডকুমেন্টসের কপি যখন সংগ্রহ করা হবে এবং কোন কোন ওরাল এবং ডকুমেন্টারি এভিডেন্সের উপরে প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমাণ করতে চান, সেটার কনসার্নে ডিফেন্স তখন সেই আলোকেই অ্যাকিউজডকে রিপ্রেজেন্ট করবেন। সুতরাং ওই ডকুমেন্টসগুলো এখন পর্যন্ত আমাদের হাতে নাই। সুতরাং ওই ডকুমেন্টস প্রাপ্তির সাপেক্ষে মামলার মেরিট সম্পর্কে এবং এভিডেন্সের প্রকৃতি সম্পর্কে তখন ভবিষ্যতে বলা সম্ভব হবে। আপাতত আমরা এটুকু বলতে পারি যে অভিযোগগুলো আনা হয়েছে তাতে করে আসামিরা বলেছেন যে তারা নির্দোষ, নট গিলটি। সুতরাং প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে আনিত অভিযোগটি একেবারে বিয়ন্ড এনি রিজনেবল ডাউট সেটাকে প্রমাণ করা। স্যার, এই মামলা ঘিরে ওয়াসিম হত্যা ঘিরে অডিও রেকর্ড ভাইরাল হয়েছিল, অডিও রেকর্ডের ঘুষ চাওয়ার বিষয়গুলো এসেছিল, এগুলো কি আপনারা শুনানিতে এনেছিলেন? প্রথম বিষয়টি হলো, শুনানির সময় যে দরখাস্তটি দেয়া হয়েছিল বা যে শুনানিটা হয়েছিল, আমি তখন সেখানে উপস্থিত ছিলাম না। অর্থাৎ আমার দায়িত্বটা হচ্ছে ইনশাআল্লাহ যখন এই মামলার ট্রায়াল শুরু হবে, অর্থাৎ সাক্ষীদের জেরা যখন শুরু হবে, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আমরা যেটাকে বলি, সেই পর্যায় থেকে ইনশাআল্লাহ আমি আশা করি তখন থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ধৈর্য সহকারে কষ্ট করে অনেকক্ষণ বক্তব্য নিচ্ছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ। দর্শক, হাসানুল হক ইনু রায় ঘিরে আসামি পক্ষের ব্রিফিং চলছিল, আমরা ছিলাম এতক্ষণ সেখানে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। জামাতের প্রার্থীর আইনজীবী শিশির মনির জানান, চট্টগ্রাম ৪ আসনে এখন নতুন করে নির্বাচন হবে কিনা সে বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশে জানা যাবে। জুলাই আন্দোলনে ওয়াসিম সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে অ্যাম্বুলেন্সে তাকে আনা হয়। এই মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলের। সর্বস্তরে মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। সকাল ১০টার পর তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। এর আগে বাংলাদেশ টেলিভিশন ভবনে তার প্রথম নামাজ জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে বেলা ২টায় বেসরকারি গণমাধ্যম চ্যানেল আইতে তার দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। বিকেলে বনানী কবরস্থানে মুস্তফা মনোয়ারকে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছে পরিবার। সোমবার সকাল ৯:৩০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই চিত্রশিল্পী। তারপরে খুব অল্প সময় শুটিং করতেন, কিন্তু উনি পারফেক্টভাবে কাজটা। দর্শক, এ নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.আর. আসাদ। আসাদ, মুস্তফা মনোয়ারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা এবং তার দাফন নিয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে?
এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনেই যে লাশবাহী ফ্রিজের গাড়িতে রয়েছে, সেখানেই কিন্তু মুস্তফা মনোয়ারের মরদেহটি রয়েছে এবং এখনই কিছুক্ষণ পরেই বাধ্যলোক তার নামাজের জানাজা এখানে অনুষ্ঠিত হবে। এবং এর আগের যে তথ্যটি আমি জানাই সেটি হচ্ছে ঢাকা কেন্দ্রে কেন্দ্রীয় ট্রাইব্যুনালে সেখানে সদস্যের মানুষ এসেছিলেন এবং তিনি যাদের সঙ্গে আসলে দীর্ঘদিন ধরে কাজ করেছেন সেই সহকর্মীরা তার সঙ্গে যারা মঞ্চ নাটক অভিনয়ের পার্টগুলো রয়েছে সেখানে তিনি কিন্তু যে মঞ্চের যে সাজসজ্জা সেটি এবং ডেকোরেশনের বিভিন্ন কাজে কিন্তু তিনি অংশ নিতেন এবং শৈল্পিক একটি কাজ তিনি করতেন। এছাড়াও কিন্তু তিনি নাটক সিনেমাতেও তিনি কাজ করেছেন। যদিও তিনি পাপেট শোর মাধ্যমে সারা বাংলাদেশের শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মন জয় করেছিলেন, কিন্তু তার মূল পরিচিতই কিন্তু ছিল শিল্পী এবং তিনি শিল্পী হিসাবে বাংলাদেশের বিনোদন জগতে সবক্ষেত্রে কিন্তু তার ভূমিকা রয়েছে এবং তার সহকর্মীরা আসলে তাকে বারবার স্মরণ করছিলেন এই বলে যে তিনি প্রত্যেকটি কাজকে আসলে নিখুঁত ভাবে করতেন, তিনি সৎ ছিলেন এবং ডেকোরেশনের বিভিন্ন কাজ তিনি অংশ নেন এবং শৈল্পিক একটি কাজ তিনি করতেন। এছাড়াও কিন্তু তিনি সিনেমাতেও তিনি কাজ করেছেন। যদিও তিনি পাপেট শোর মাধ্যমেই সারা বাংলাদেশের শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের মন জয় করেছিলেন, কিন্তু তার পরিচিতই কিন্তু ছিল শিল্পী এবং তিনি শিল্পী হিসাবে বাংলাদেশের বিনোদন জগতের সব ক্ষেত্রে কিন্তু তার ভূমিকা রয়েছে এবং তার সহকর্মীরা আসলে তাকে বারবার স্মরণ করছিলেন এই বলে যে তিনি প্রত্যেকটি কাজকে আসলে নিখুঁতভাবে করতেন, তিনি সৎ ছিলেন এবং তিনি সবসময় চাইতেন যেন তরুণ প্রজন্মের যারা রয়েছে তারা যেন এই ধরনের শৈল্পিক কাজগুলোতে এগিয়ে আসে এবং এই কাজের যে ঝুঁকিগুলো রয়েছে তিনি তার জীবনের বিভিন্ন উদাহরণ টেনে কিন্তু তিনি জানাতেন যে এই জীবনে অর্থের যে সংকট সেটি কিন্তু সবসময় থাকবে, কিন্তু শিল্পকে টিকিয়ে রাখতে হলে শৈল্পিক চর্চা কখনোই থামিয়ে দেওয়া যাবে না। এবং তার যারা সহকর্মী তার সঙ্গে নাটকে কাজ করেছেন তারা বলছিলেন যে নাটক আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ কোনো নামে রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কোনো গণমাধ্যম এটা মানছে না। গণমাধ্যমগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। এ সময় তথ্য উপদেষ্টা আরও জানান, ভারত সীমান্তে 165টি এবং মিয়ানমার সীমান্তে 15টি পুশি ঠেকিয়েছে বিজিবি। ইসলামী শিক্ষাকে গুরুত্ব দিয়ে মানোন্নয়নের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ইসলামী শিক্ষার্থীদের নিজেদের সব বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে। পরে তিনি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। প্রিভিয়াস গভর্নমেন্ট আওয়ামী লীগ মাদ্রাসায় শিক্ষকদেরকে অ্যাপয়েন্টমেন্টই দেয়নি, আটকিয়ে রেখেছিল। ভালো কথা, কিন্তু তারা তো বোঝা উচিত ছিল যে আমাদের বাজেটের টাকাটা অ্যালোকেশন করা দরকার। আমরা অন্যান্য জায়গাতে 100 কোটি টাকা জোগাড় করলাম, অর্থ মন্ত্রণালয়ে গেলাম, আপনার নেক্সট ফিজিক্যাল ইয়ার থেকে এটাকে দিয়ে দেন। তার মানে আপনারা মে জুন বেতন পেলেন না, জুলাই মাস থেকে বেতন পাবেন। কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন স্বজনরা। নিহতদের সবাই সিলেটের কানাইঘাটের গাছবাড়ি এলাকার বাসিন্দা। মরদেহ গ্রহণকালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। শিপার চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার।
গত ২১ জুন কাতারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার ৫ যুবক। মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কফিনে মোড়ানো এই রেমিটেন্স যোদ্ধাদের গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হন স্বজন ও রাজনৈতিক নেতারা। জীবনের রঙিন স্বপ্ন নিয়ে যারা পাড়ি জমিয়েছিলেন কাতারে, তারা ফিরলেন নিথর দেহে। একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে স্বজনদের মাঝে নেমেছে শোকের ছায়া। তো আমরা তো এয়ারপোর্টে এসে সবসময় তো আমরা জীবিত নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আজকে যে নেই লাস্ট নিব এটা আমরা পাবো না। ৫টা পরিবার অত্যন্ত লোকে মর্মাহত। আগের লোকিয়া খুব অসুবিধা অসহায়, আর এখন তো লোকে আরো বেশি লোকই অসহায় হয়ে গেছে। নিহতদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম। সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই যদি আগাইয়া আসেন, তাহলে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং যে অবুঝ বাচ্চাগুলো যারা এতিম হয়েছে, এদের যদি সবার পক্ষ থেকে একটু মায়ার দৃষ্টিতে দেখার সুযোগ হয়। আর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি বলেন, প্রবাসীদের যে কোনো ক্ষতি দেশের মানুষের জন্য কষ্টদায়ক। প্রবাসে যারা থাকেন অথবা জীবন এবং জীবিকার তাগিদে সেই রেমিটেন্স যোদ্ধা যারা আছেন প্রবাসে, যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি, দুর্ঘটনাজনিত মৃত্যু আমাদেরকে কষ্ট দেবে। কোনো প্রবাসীর মৃত্যু হলে সঙ্গে সঙ্গে মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থার জন্য সংসদে দাবি তোলার কথা জানিয়ে সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, এসব পরিবারকে সহযোগিতা দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই দেশে যদি আমাদের কোনো নাগরিক মারা যায়, তাকে সরকারি খরচে যাতে দেশে সসম্মানের সাথে না হয়, তাদেরকে কিভাবে সহযোগিতা করে নিয়ে আসা যায় এই ব্যবস্থা করার জন্য উল্লেখ। এদিকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫,০০০ টাকা এবং পরবর্তীতে আরও ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সাতক্ষীরা দেবহাটায় বোয়ালমারী খাল পুনঃখনন কাজে ধীরগতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজের মান এবং ধীরগতি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। খালের দুই পাড়ে রোপণ করা গাছ রক্ষায় খুঁটি ও নেট দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আর কে বাপ্পার প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় গত ২৩ এপ্রিল কাজ শুরু হয়ে ৩১ মের মধ্যে শেষ হবার কথা থাকলেও এখনও শেষ হয়নি কাজ। প্রকল্পে বরাদ্দের পরিমাণ ৫১,৫৩,৯৯৫ টাকা। এর মধ্যে স্লিপার ব্রিজ বাবদ বরাদ্দ ৩,৪৯,৪৬০ টাকা এবং বৃক্ষরোপণের জন্য বরাদ্দের পরিমাণ ৬,৬৬,৬০০ টাকা। কিন্তু স্লিপার ব্রিজটি তৈরি করা হয়েছে পুরনো ব্রিজের উপরে, আর বৃক্ষরোপণ করা হয়েছে নামমাত্র। খালের দুই পারে রোপণ করা গাছগুলো রক্ষায় খুঁটি ও নেট দিয়ে ঘিরে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গাছ রোপণ করছে, যদি খটা টটা দেওয়া হয়, না হলে এই গাছ ছাগলে খেয়ে ফেলবে। এই খালটা যদি ভালোভাবে কাটতে পারি, তাহলে পানি চারিদিক থেকে ভালোভাবে সরবে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে যথাযথ নিয়ম মেনেই খালটি পুনঃখনন করার কথা জানান প্রকল্প কমিটির সভাপতি। খাল পুনঃখননের কাজ পুরো উদ্যমে চলছে এবং সেই খাল খনন আমাদের অফিস থেকে যে এস্টিমেট দিয়েছে সেইভাবে আমরা কাজ সম্পাদন করার জন্য চেষ্টা করছি। খাল পুনঃখনন কাজের মধ্যে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানায় কর্তৃপক্ষ। আমরা আশা করি ৩০ দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করব এবং সব বিলগুলো সব দেওয়া হয় ৩০ দিনের ভিতরে আমরা চেষ্টা করতে আছি, যাতে কাজটা সুষ্ঠুভাবে সমাধান হয়। এই খাল খনন যাতে যথাযথভাবে এস্টিমেট অনুযায়ী এবং যথাযথভাবে সঠিকভাবে যাতে বাস্তবায়িত হয়, এ বিষয়ে উপজেলা প্রশাসন সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে তদারকি কার্যক্রম অব্যাহত আছে। খাল পুনঃখননের পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা গেলে প্রকল্পটি পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ধারাবাহিক শান্তি আলোচনা নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের দোহায় আজ বৈঠকের দাবি করলেও সরাসরি তা নাকচ করে দিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালীর মাইন অপসারণ নিয়ে ঊর্ধ্বমুখী আঞ্চলিক ভূরাজনীতির পারদ। বিস্তারিত প্রিয়াঙ্কা নেতুর ডেস্ক রিপোর্টার।
US and Iran are set to meet in Qatar Tuesday. ধারাবাহিক শান্তি আলোচনার অংশ হিসেবে আবারও বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। কাতারের রাজধানী দোহায় এই বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি নাকচ করে দিয়ে ভিন্ন কথা বলছে ইরান। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠকের সূচি নির্ধারণ করা হয়নি। তিনি আরও বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কাজ শুধু ইরানই করতে পারবে। এ কাজে অন্য কোনো দেশকে অংশ নিতে দেয়া হবে না। এদিকে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত মেনে চললে ইরানও তার সব প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এই সমঝোতা পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে এবং এক পক্ষের প্রতিশ্রুতি অন্য পক্ষের অবস্থানের ওপর নির্ভর করবে। হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ এবং এই অঞ্চলের উত্তেজনা হ্রাসে অংশীদারদের সঙ্গে নিয়ে ফ্রান্স ও ওমান যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সম্প্রতি প্যারিসের এলিসি প্রাসাদে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি এ তথ্য নিশ্চিত করেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। দর্শক, শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আজ পাশ হচ্ছে জাতীয় বাজেট। ব্যক্তি শ্রেণীর আয়করের ছাড় ও কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ নানা পরিবর্তন। কিছুক্ষণের মধ্যে মানবতা বিরোধী অপরাধের সাবেক মন্ত্রী ইনুর রায় ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনের শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত মুস্তফা মনোয়ার আজীবন বেঁচে থাকবেন কর্মে, তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বললেন বিশিষ্টজনেরা। এবং ফুটবল বিশ্বকাপে সেলেসাও ম্যাজিকে জাপানকে হারিয়ে শেষ ১৬তে ব্রাজিল, টাইব্রেকারে জার্মানিকে ক্ষত বিক্ষত করবে প্যারাগুয়ের জয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০। এর আগে বিকেল ৩টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।